স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন আওয়ামী লীগ নামে এখন কোনো সংগঠনই নেই, কিন্তু মাঠের চিত্রে দেখা গেছে আওয়ামী লীগ ঠেকাতে মাঠে নামানো হয়েছে অতিরিক্ত পুলিশ, বিজিবি থেকে সেনাবাহিনী পর্যন্ত। কোনটি আসলে বাস্তবতা? আওয়ামী লীগ কি আসলে এতটাই তুচ্ছ বা দুর্বল যেমনটা স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলছেন, নাকি এতটাই শক্তিশালী যে তাকে প্রতিহত করতে নিয়মিত নিরাপত্তা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী পর্যন্ত মোতায়েন করতে হয়েছে? শুধু সরকারি না, আওয়ামী লীগ ঠেকাতে মাঠে ছিল বিএনপি, জামায়াত সহ আওয়ামী বিরোধী রাজনৈতিক দলগুলো। আওয়ামী লীগের অস্তিত্ব না পেলেও জামায়াতের কর্মসূচিতে স্বৈরাচারের দোষর আখ্যায়িত করে মারধর করা হয়েছে সাংবাদিকদের। এত প্রতিকূলতার মধ্যে প্রাসঙ্গিকতা ধরে রাখতে পারলেও বর্তমান নেতৃত্ব নিয়ে আদৌ ফিরতে পারবে গণ অভ্যুত্থানে পতিত আওয়ামী লীগ? জনাব মোস্তফা ফিরোজ, আপনাকে স্বাগত জানাচ্ছি পালস অফ পলিটিক্সে আমার আজকের আয়োজনে। জি, আপনাকেও। আপনাকে অনেক ধন্যবাদ, সময় দিচ্ছেন, যুক্ত হয়েছেন। আমি শুরু করি। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী গেল, সেই প্রসঙ্গে একটু কথা বলবো। আরো বেশ কয়েকটা প্রসঙ্গই আছে। তো যেটি আমরা দেখলাম যে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বরাষ্ট্রমন্ত্রীকে যখন সাংবাদিক জিজ্ঞাসা করলেন আওয়ামী লীগ প্রসঙ্গে, তিনি আওয়ামী লীগকে চিনতেই পারলেন না। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বললে তিনি তারপরে সেটিকে রেকগনাইজ করলেন। বা তথ্য উপদেষ্টা, প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা, তিনি বললেন যে আমাদের ডিমেনশিয়া না হলে আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা নাই। আসলে আবার অন্যদিকে আমরা দেখলাম যে আওয়ামী লীগকে ঠেকাতে পুলিশ, র‍্যাব, বিজিবি সবাই মাঠে। এমনকি যখন আসলে এইসব মানে রেগুলার বাহিনীতে কুলায় না, সেনাবাহিনী তখন নিয়োগ করা হয়। সেনাবাহিনীকেও আমরা মোতায়েন হতে দেখলাম। এই একটা অবস্থা দেখা গেল। বাস্তবতা আসলে কোনটা? আওয়ামী লীগকে ভুলে যাচ্ছে মানুষ, ডিমেনশিয়া হতে হবে তাদের ফিরে আসতে, তাদেরকে চেনাই যাচ্ছে না এটা? নাকি এতটাই শক্তিশালী যে সব বাহিনীকে সরকার নামিয়ে দিচ্ছে আওয়ামী লীগ ঠেকাতে? দেখেন, এখানে তো আহ, মানে সরকারের মধ্যে একটা স্ববিরোধিতা। আওয়ামী লীগকে চিনছেই না, আওয়ামী লীগের মানে তার রাজনৈতিক কোনো বাস্তবতা নেই, প্রাসঙ্গিকতা হারায় ফেলছে, এই সমস্ত কথাবার্তা যদি বলে তাহলে এত আইন শৃঙ্খলা জনিত প্রস্তুতি কেন? হুম। আওয়ামী লীগ তো এমন না যে তারা কি বায়তুল মোকাররমে কোনো কর্মসূচি ঘোষণা করেছিল, আমি জানি না। বা বঙ্গবন্ধু এভিনিউতে কি কোনো বলছিল যে তারা জনসভা করবে? 32 নম্বরে কি ডেকেছিল? ডাকেনি। কিন্তু সেখানে একটা উত্তেজনা বাঁধানোর জন্য দেখা গেল যে আওয়ামী দোসর বলে সাংবাদিকদের উপর ঝাঁপায় পড়লো জামাত। এখানে কিন্তু মানে আওয়ামী লীগের সাথে কোনো জায়গায় কোনো সংঘর্ষ হয়েছে এরকম কোনো খবর নেই, বরং যে হামলার ঘটনাটা ঘটছে সেটা সাংবাদিকদের উপর। আওয়ামী লীগ তো মাঠে নেই, মাঠে না থাকার পরেও তাদের ভেতরে এক ধরনের আওয়ামী লীগ নিয়ে অজানা ভয় কাজ করছে। এই অজানা ভয় দূর করার জন্য তারা একদম পুলিশ থেকে শুরু করে বিভিন্ন বাহিনী এবং সেনাবাহিনী পর্যন্ত তারা কল করে বসে আছে। এইটা আমি মনে করি যে একটা দুর্বলতার বহিঃপ্রকাশ সরকারের এবং সরকার বিরোধী রাজনৈতিক দল বা এই স্রোতের আওয়ামী বিরোধী রাজনীতির স্রোতের মধ্যে মনে হচ্ছে যেন তাদের ভিতরে একটা শঙ্কা কাজ করছে। সেই শঙ্কাটা তাড়ানোর জন্য তারা এই প্রশাসন, পুলিশ, সেনাবাহিনীর উপর ভর করছে। এটা রাজনৈতিক কর্মসূচি, রাজনৈতিক ভাবেই মোকাবেলা করা উচিত। বরং আওয়ামী লীগের এখন তারা কি করবে? নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ তারা তো মিছিল করবে, মিটিং করবে। তো এখন একটা স্পেস তো লাগবেই। এখন বাংলাদেশের বাস্তবতা হলো আওয়ামী লীগকে মোছা যাবে না। আওয়ামী লীগ একটা প্রতিষ্ঠান, দীর্ঘদিনের প্রতিষ্ঠান, যার একটা দার্শনিক আদর্শিক একটা ভিত্তি আছে। এই আওয়ামী লীগ শেখ হাসিনার উপর নির্ভরশীল কোন আওয়ামী লীগ না। এই হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপরও নির্ভরশীল না। এই আওয়ামী লীগ জনগণের এক দল, জনগণের ভেতরে ঢুকে গেছে। বাংলাদেশের যদি গত নির্বাচনটাও যদি আওয়ামী লীগের একটা অংশগ্রহণ থাকতো তাহলে আমরা 15 ভাগ, 20 ভাগ, 25 ভাগ বা 30 ভাগ একটা সংখ্যা দেখতাম যে ভোটারদের মধ্যে এই সংখ্যায় মানুষ আছে যারা আওয়ামী লীগকে সাপোর্ট করে। আওয়ামী লীগ যদি এতই অপ্রাসঙ্গিক হয় তাহলে নির্বাচনের সময় গ্রামে গ্রামে, তারপরে থানায় থানায়, জেলায় জেলায় আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে খুঁজে খুঁজে তাদের কাছে ভোট চাওয়া হয়েছিল কেন? জামাত যেমন গেছে, এনসিপি গেছে, বিএনপিও গেছে। এবং সবাই জানে যে এইবার বিএনপি ক্ষমতায় থাকার পেছনে বিএনপি ভোটে বিএনপি নির্বাচিত হয়নি। বিএনপির ভোটের সাথে আওয়ামী লীগের ভোট, প্রগতিশীল রাজনৈতিক দল মত পথের ভোটগুলো যুক্ত হবার
কারণেই এবং সংখ্যালঘু, এই সব মিলায় কিন্তু বিএনপি জয়যুক্ত হয়েছে। তার মধ্যে এই যতগুলো বললাম, মানে এ বি সি ডি যেগুলো যুক্ত হয়েছে, তার মধ্যে এক নম্বরই কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীরা, কারণ তারা জানে যে আওয়ামী লীগ বিএনপি একটা গণতান্ত্রিক দল, সুতরাং তুলনামূলক ভাবে একটু এইখানে একটুখানি জিজ্ঞাসা করে নেই, তাদের জন্য ভালো হবে। এই যে এই জায়গাটাতে তাদের জন্য ভালো হবে, এইটা একটু জিজ্ঞাসা করে নেই। আমার প্রসঙ্গ আসলে কথার মধ্যে আরো অনেকগুলোই রয়ে গেছে, সেটাতে আমি আসি। কিন্তু একটু ছোট্ট করে একটু জিজ্ঞাসা করে নেই যে এই যে আপনি বলছেন তুলনামূলক বিচারে তাদের জন্য ভালো হবে বিএনপিকে সমর্থন করা। আপনার মতো করে মানে অনেকটা এরকম করেই আমরা শুনেছি শেখ হাসিনা বলছেন যে আওয়ামী লীগ এর নেতাকর্মীদের কাছে বিএনপি ধর্ণা দিয়েছিল নির্বাচনের আগে, হাতে পায়ে ধরেছিল। তিনি হাতে পায়ে ধরা শব্দটা ব্যবহার করছেন। এবং তারা আসলে তাদেরকে সমর্থনও করেছে জামাতকে ঠেকাতে। মানে জামাত কি এত অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল নির্বাচনে যে তাদেরকে ঠেকাতে আওয়ামী লীগ বিএনপির একাট্টা হয়ে উঠতে হয়েছিল? জামাত তো অপ্রতিরোধ্য শক্তি হিসেবেই তো আসলে আবির্ভূত হয়েছে। যখন দেশে গণতন্ত্র থাকে না, ফ্যাসিজম থাকে না, তখন সাম্প্রদায়িক উগ্র শক্তি, ধর্মীয় শক্তি মাথা চাড়া দেয়। বাংলাদেশে এটা আমরা থিওরিটিক্যালি আগে বলতাম যে, কিন্তু এটার বাস্তবতা তাই দেখা গেল। কারণ 18 মাসে দেশটা শাসন করেছে মূলত ধর্মীয় রাজনৈতিক গোষ্ঠী, তারা নিয়ন্ত্রণ করেছে, তারা মব কালচার করেছে। বরং সেখানে বিএনপি কোণঠাসা ছিল। বিএনপি নির্বাচনের সময়সূচি ঘোষণা করার পর তখন আওয়ামী লীগ সহ, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা কর্মী সহ অন্যান্য বাম সকল গণতান্ত্রিক শক্তি বিএনপির পেছনে আসছে। এটা বিএনপিকে ডাকতে হয়নি। তারা হিসাব নিকাশ করে দেখেছে যে যদি বিএনপির জায়গায় যদি জামাত আসে, তাহলে তারা যে রাজনীতিটা সামনে নিয়ে আসবে, সেখানে গণতান্ত্রিক রাজনৈতিক দলের আর কোনো ঠাঁই হবে না, এবং তারা প্রতিহিংসা চরিতার্থ করবে। এবং তাদের এই উগ্রবাদী কিছু কর্মকাণ্ড গুলো তো বোঝাই যাচ্ছে যে এই যে 32 নম্বরের সামনে আওয়ামী লীগের কোনো মিছিল নাই, মিটিং নাই, কর্মী নাই, তারা সাংবাদিকদের উপর হামলা করবে, এই মানসিকতা। এবং আরো অনেকগুলো ঘটনা ঘটলো বাংলাদেশে। মাজারের উপর হামলা করা, এই নুরাল পাগলা কে কবর থেকে তুলে আনা, এই সমস্ত ঘটনায় প্রথম আলোর উপরে হামলা করা, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উপর হামলা করা, এইগুলি ওই যে তৌহিদি জনতার ব্যানারে যারা আছে, তারা কি কেউ কি মানে জামাতের সমর্থক বা কর্মীরা নেই? আছে, তারা লিড করেছে। এমনকি বিএনপি ক্ষমতা আসার পরেও কুষ্টিয়ার চুয়াডাঙ্গায় সম্ভবত ওই একজন মানে পীরকে তারা পিটিয়ে মেরেছে, তাই না? কুষ্টিয়া ঘটনা দৌলতপুরের ঘটনা বলছে। তো তার মানে ক্ষমতায় না থেকেও তাদের যে উগ্রতা, আর যদি ক্ষমতায় চলে আসতো তাহলে সেই উগ্রতাটা আরো বাড়তো এবং গণতান্ত্রিক রাজনীতি চর্চাটা একেবারে সংকুচিত হয়ে যেত এবং গণতন্ত্রটাই বিপদে পড়তো। সুতরাং সেই বিবেচনায় আওয়ামী লীগের লোকাল পর্যায়ের নেতা কর্মীরা তারা বিএনপিকে তুলনামূলকভাবে বিচার করেছে যে অন্তত গণতান্ত্রিক ধারায় তারা যেহেতু রাজনীতিটা করে, সুতরাং জামাত এবং বিএনপির তুলনায় বিএনপি আসলে তাদের জন্য ভালো হবে। তাদের জন্য ভালো হচ্ছে, মানে যা মনে করে তারা করেছিল তাদের সেই আমি মনে করি যে পুরোপুরি না হলেও অনেকটা। যেমন দেখেন, ফরিদপুরে আওয়ামী লীগের ছাত্রলীগের একজন কর্মী যে নিহত হলো মানে পুলিশের অত্যাচারে নিহত হয়েছে বলে পরিবারের দাবি, আর পুলিশ বলছে অসুস্থ হয়ে মারা গেছে। কিন্তু এই ঘটনার পর ওই ডিবি পুলিশের যে ওসি, তাকে কিন্তু প্রত্যাহার করা হয়েছে, অন্যান্য পুলিশ সদস্যদেরকে ক্লোজ করা হয়েছে। তো ফলে একেবারে যে মানে বিএনপি ক্ষমতা আসার সাথে সাথে আওয়ামী লীগ ধরে ধরে যারা যারা আছে এখনো তাদেরকে গুম করতেছে, খুন করতেছে তা না, তাদেরকে হ্যাঁ গ্রেপ্তার করছে, আবার তো ছাড়াও পাচ্ছে। যেমন সেলিনা আইবির ক্ষেত্রে আমি যদি বলি, সবই তো আইনি প্রক্রিয়ার মধ্যে, কেউ ছাড়া পাচ্ছে, কেউ কারাগারে আছে, এখনো জানাজা করতে পারছে। সেখানে সাবের চৌধুরী, লতিফ সিদ্দিকী, কাদের সিদ্দিকী, তারা আওয়ামী মোনা যারা, তারা পার্টিসিপেট করতে পারছে। অন্তত একটা ন্যূনতম পর্যায়ে হলেও আছে। কিন্তু আপনি শুধু জামাতের কথা চিন্তা করেন, যদি জামাত ক্ষমতায় আসতো তাহলে আপনি এইটুকুর অবস্থানটাও তো তারা মানত না এবং একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি করতো। আপনার মনে হচ্ছে, আমি একটু এটাও জিজ্ঞাসা করি,
ওই যে আপনি বলছিলেন যে জামায়াতের ৩২ নম্বরে জামাতের যে কর্মসূচি এবং সেখানে আওয়ামী লীগ না পেয়ে সাংবাদিককে আসলে মারপিট, স্বৈরাচারের দোষর আখ্যা দিয়ে আ মানে সরকারের ভূমিকা যদি বলি বা পুলিশের ভূমিকা যদি বলি, এই ঘটনার পরে কি কোনো ব্যবস্থা হয়েছে? কোনো মামলা হয়েছে? আমি দেখি নাই। আমি খুঁজছিলাম যে কোনো মামলা হয়েছে কিনা। আমি আসলে খুঁজে পেলাম না। জানেন কিনা মানে কোনো ব্যবস্থা নিল? এরকম চোখের সামনে একজন সাংবাদিককে, দায়িত্বরত সাংবাদিককে পেটানো হলো। একজন না, কয়েকজনই সাংবাদিককে ১০ জন অন্তত আহত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। কোনো ব্যবস্থা হয়েছে? সেই এটা সরকার জন্য বিচারের ভারটা জামাতের উপর ছেড়ে দিল। আজকে দেখলাম যে জামাতের 3 জন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তারা দুঃখ প্রকাশ করছে, মানে যা ব্যবস্থা নিচ্ছে সাংগঠনিক ভাবে জামাত নিচ্ছে, হুম, কিন্তু এটা তো ফৌজদারি অপরাধ। মানে সরকারের উচিত ছিল অ্যাকশন নেওয়া। এবং সত্যি কথা বলতে কি আইন শৃঙ্খলা পরিস্থিতি আহ মানে নিয়ন্ত্রণে আছে বলে আমার মনে হয় না। আহ বিভিন্ন জায়গায় ঘটনাগুলো ঘটছে, বিভিন্ন জায়গায় মব হচ্ছে, কিন্তু সরকার যথেষ্ট নির্বিকার। এই যে একটা সাংবাদিকদের উপর হামলা করলো, সাংবাদিকরা প্রতিবাদ করলো এবং তারা বললো একটা বিচার না হলে তারা আর তাদের খবর কাভার করবে না। তো চোখের সামনে, পুলিশের সামনে এরকম এক ঘটনা ঘটলো, আহ, সরকার কেন অ্যাকশন নিল না? এটা তো বোঝা গেল না। এবং এই নির্লিপ্ততা কিন্তু আস্তে আস্তে আহ, সরকারের আইন শৃঙ্খলা প্রতিষ্ঠার ক্ষেত্রে তার যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টটাকে কিন্তু দুর্বল করে দিচ্ছে। এবং মাঠটা আস্তে আস্তে কিন্তু বিএনপির হাত থেকে বরং আমি বলবো যে জামাতের হাতে চলে যাচ্ছে, এবং সেই লক্ষণগুলো দেখা যাচ্ছে। জি। এই জামাতের হাতে চলে যাওয়ার একটা মানে আরেকটা লক্ষণ কিনা মানে সংসদে দেখেছিলাম ইসলামী ব্যাংকের নিয়োগ নিয়ে খুব আপত্তি জামাত তুলেছিল এবং সেই পর্ষদ ভেঙে দেয়া হলো শেষ পর্যন্ত। মানে এটাও একটা সাইন কিনা নাকি এটা হওয়াটাই যৌক্তিক বলে মনে হয়? না, এটা তো মানে খুবই সরকার এই অবস্থান থেকে পিছিয়ে আসা। একটা ব্যাংকের যখন চেয়ারম্যান নিয়োগ দিল তখন বললো যে এটা আহ, অর্থমন্ত্রী বললেন যে যারা আমানতকারী তারা কোন ব্যাংকের চেয়ারম্যান কে এমডি কে খোঁজ রাখে না। তো তারপরও এবং বললো যে এই চেয়ারম্যান সরকার নিয়োগ করার ক্ষমতা আছে এবং আহ, হুম, তারা থাকবে। এবং গ্রাহকদের নামে যারা আন্দোলন করলো এটা বলা হলো যে এটা জামাতের নেতা কর্মীরা এই কাজটা করছে। তারপরও সেখানে নথি স্বীকার করে সরকার এইভাবে পুরো বোর্ড ভেঙে দিল। এখন তাহলে এই ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণটা কে করবে, কিভাবে চলবে? আর এইভাবে যদি ব্যাংকগুলোর উপর যদি রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয় তাহলে তো একটা ভয়ঙ্কর বিপর্যয়। ব্যাংক অত্যন্ত স্পর্শকাতর বিষয়। এখানে কোন রকম যদি অনাস্থা তৈরি হয়, সেখানে যদি রাজনৈতিক অবস্থানটাকে প্রকাশ্যে স্বীকৃতি দেওয়া হয় যে না জামাত ইসলামী ব্যাংক মানে এটা জামাতের ব্যাংক, এখানে কিছু করা যাবে না, তাহলে তো আর মানে ইকোনমির 12টা বাজবে এবং বিভিন্ন জায়গা থেকে আহ কোনো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে না। ওই আদ্দিন হসপিটালও আপনি জরিমানা করলে সেটাও দেখা যাবে যে তার পক্ষে দাঁড়ায় যাচ্ছে জামাত হুম। ইসলাম। কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর তো আছে, সে তার নিয়মের যেখানে যেখানে ব্যত্যয় ঘটবে সেখানে অ্যাকশন নেবে। সেই অ্যাকশন গুলো নিতে দিচ্ছে না এই ধর্মীয় রাজনৈতিক দলগুলো, এবং সরকার এটা মেনেও নিচ্ছে। এটা আহ, এটা লক্ষণটা খুবই খারাপ। জি, এবং ঠিক এটা আছে। পরিণত লক্ষ্যটা খারাপ মনে সরকারকে হয়। আবারও একটু সাংবাদিকের স্পষ্ট। একটু সাংবাদিকদের প্রসঙ্গে আসি যে আ আমরা দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী তাকেই বেশ মনে হলো যেন তিনি ওপেন সমালোচনার জন্য। সাংবাদিকদের সাথে তিনি পার্সোনালি ফোন করে কথা বলছেন, বিভিন্ন বার্তা পাঠাচ্ছেন, শুনতে চাচ্ছেন, বৈঠক করছেন। এই বিষয়গুলো দেখা গেল। কিন্তু আ প্রতিমন্ত্রী মীর শাহ আলম তাকে নিয়ে এ খবর প্রকাশ করায় সাংবাদিককে গ্রেপ্তার হতে হলো, মামলা হলো। আবার চিফ হুইপ তাকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন হয়েছে বা সংবাদ প্রকাশ হয়েছে। ফলে তাকেও গ্রেপ্তার সেখানেও একটা সাংবাদিক মানে গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। এরকম যে ঘটনাগুলো ঘটছে আপনার কাছে কি মনে হয়? আগে তো আমরা এরকম দেখতামই। মানে আওয়ামী লীগ আমলের কথা যদি বলি সাংবাদিকদের মামলা দেয়া হতো বা কারাগারেও নির্যাতনের কিছু অ্যাক্টিভিস্ট এরকম খবর আমরা জেনেছি। পরিস্থিতি কি আগের চেয়ে আরো খারাপ হচ্ছে? আগের মতোই আছে নাকি পরিস্থিতি ভালো হচ্ছে? কি মনে হয়? না, আমি পুরোপুরি এটা বলবো না, কিন্তু সিমটম গুলো ভালো না, এই লক্ষণগুলোই ভালো না। এইভাবে যত্রতত্র সাংবাদিকদেরকে আসামি করা, তাদেরকে গ্রেপ্তার করা, আবার জামিন দেওয়া, জামিনের ঘটনাগুলো ঘটছে, হুম, কিন্তু এই ট্রেন্ডটা যেভাবে ওপেন সামনে চলে আসছে, এটা যদি চলতে থাকে তাহলে কিন্তু গণমাধ্যমের সাথে সরকারের একটা বিরোধপূর্ণ অবস্থান থাকবে। এবং যেখানে বলা হচ্ছিল যে গণমাধ্যম স্বাধীন থাকবে, গণমাধ্যমে কোনো বিধিনিষেধ থাকবে না,
কিন্তু কার্যত কিন্তু বিধিনিষেধ আছে এখনো। দেখেন টকশো গুলোতে সেই ইউনূস সরকার আমলে যেভাবে নিয়ন্ত্রিত ভাবে টকশো গুলো পরিচালিত হতো বা রিপোর্ট গুলো যেভাবে করা হতো, এখনো কিন্তু সেই ধারাটাই আছে। এখনো পর্যন্ত বলতে পারবেন না একেবারে ভিন্ন মতের কোনো মানুষজন সেখানে আসতে পারছে। অর্থাৎ আওয়ামী মোনা হিসেবে যাদেরকে চিহ্নিত করা হয়েছিল, যাদেরকে ইউনূস সরকারের সময় নিষিদ্ধ করা হয়েছে, এখনো কিন্তু তারা নিষিদ্ধই আছে। এখনো পর্যন্ত টকশো গুলো কিন্তু ওই আমিডামি অবস্থানে আছে, একদম ভিন্ন মতের নেই। এই আমরা মাঝে মধ্যে একটু মানে গণতন্ত্রের কথা বলি, আওয়ামী লীগের অবস্থানের কথা বলি, যে না আওয়ামী লীগ নিঃশেষ হবে না, যেমন নিঃশেষ হয়নি জামাত ইসলাম, যেমন নিঃশেষ হয়নি বিএনপি, তেমনি আওয়ামী লীগও হবে না। এই কথাগুলো যে মানে বলা যাচ্ছে, সেটা তো ধরেন এমন না যে আমি একেবারে আওয়ামী সাংবাদিক হিসেবে চিহ্নিত, তা তো না। কিন্তু আওয়ামী মতের লোক হিসেবে চিহ্নিত যে ব্যক্তিরা, তারা তো আছে এখনো। তারা আসছে না কেন? তাদের উপরে মামলা আছে। তারা আসছে না কেন? না ধরেন গণমাধ্যমগুলো আমরা যারা মানে সাহস গণমাধ্যমে পাচ্ছে না। কাজ করি, ধরেন সবসময় তো নানান পন্থী সাংবাদিক হিসেবে আমরা চিহ্নিত করি, ইনফরমালি চিহ্নিত করা হয়, সেটা খুব ফর্মাল ব্যাপার না। অনেকের হয়তো কথায় বার্তায় কারো একটা ছোটখাটো বায়াসনেস থাকে, বা আদর্শিক একটা বহিঃপ্রকাশ দেখা যায়। আপনাকে সবসময় বিএনপি পন্থী সাংবাদিক বলেই তখন আগে মানে জানা যেত বা চিহ্নিত করা হতো। এখন এসে কি না, আপনাকে ভিন্ন কোনো ট্যাগ পেতে হচ্ছে? না, এখন পর্যন্ত আমাকে বিএনপি সাংবাদিক হিসেবেই বলা হয়, কিন্তু আমি অবাক হই বিএনপি নেতাদেরকে যখন বলি যে, তারা বলে যে উনি বিএনপি মতের পথের বা পরে, এটা তো আমরা নিজেরাই জানি না। এখন হয় কি, ধরেন একটা আলোচনার প্রেক্ষিতে 15 বছরের মধ্যে একটা 5-7 বছর আমি কথা বলেছি, আওয়ামী লীগের বিরোধিতা করেছি, তো একটা স্বাভাবিক ভাবে ধরে নেয় আমি বোধহয় বিএনপির। আগে তো বলা হতো বিএনপি জামাত, এখন আর জামাত বলা হয় না, কারণ নির্বাচনের আগে আমি জামাতের প্রচুর পলিসি বক্তব্যের সমালোচনা করেছি। ফলে জামাত এখন বলে আমাকে বিএনপি, আওয়ামী লীগ সমর্থক যারা তারাও বলে আমি বিএনপি। এখন বিএনপির যেই সমালোচনাগুলো, আমি এখন কতটা সমালোচনা করব? যেই সরকারের বয়স এখন 4 মাস, আমি কি এখনই কি চূড়ান্ত সিদ্ধান্তে যাব যে এই সরকার ফ্যাসিস্ট, এই সরকার সাথে আওয়ামী লীগের বা না, এরশাদ ধরুন সেটি আপনি করছেন না। কিন্তু এই যে ধরেন আওয়ামী লীগ ফিরে আসবে, আওয়ামী লীগকে ঠেকানো যাবে না, এইরকম বক্তব্য যে আপনি দিচ্ছেন, যেটা কিনা অনেক ক্ষেত্রে আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে বলেই অনেকে বলছেন। ফলে আপনাকে কি কোনো মানে এটার কারণে আপনার কোনো আ কিছুর এখন আবার বিরুদ্ধে বলা যেতে হচ্ছে, হচ্ছে এখন কিনা? বলা হচ্ছে যে এরা মানে এরা হচ্ছে মানে মূলত হচ্ছে আওয়ামী লীগের। এখন এই আলোচনাগুলো কিন্তু আস্তে আস্তে হচ্ছে, এবং আমাদের বেশ কিছু কলিগ এরকম মনে হচ্ছে যে এরা আসলে আওয়ামী লীগকে প্রমোট করছে ইনিয়ে বিনিয়ে, এইভাবে পুরোপুরি বলছে না। হয়তো আর কয়েকদিন পরে বলবে, যখন এই আলোচনাটা আরো অসাধ হবে, যখন ধরেন আওয়ামী লীগের একটা বাস্তবতাটা সত্যি সত্যি সামনে চলে আসবে, যখন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলো বলবে যে আওয়ামী লীগকে স্বনির্বাচন করতে হবে, এরকম যখন আসবে, তখন যখন বলবো যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গেলে সবাইকে নির্বাচনের অধিকার দিতে হবে, সবার সমাবেশের অধিকার দিতে হবে, এই প্রসঙ্গটাই যখন কি আসবো, তখন তো ডেফিনেটলি আপনি একদম নিশ্চিন্ত থাকেন যে আমাকে বলবে যে এ তো আসলে এই গুপ্ত ছিল, এই আসল চেহারাটা হলে হচ্ছে আওয়ামী লীগ সমর্থক, হচ্ছে সাংবাদিক, এই কথা বলবে। এই যে মানে যে আমাদের এখানে নিরপেক্ষ হিসেবে সাংবাদিক এই স্বীকৃতি, মানে এখন আমি জানি না কেউ পাইছে কিনা, কেউ পাইনি, আমিও পাবো না, এবং আমার জীবদ্দশা হয়তো এটা পাবো না, জি, এটা মেনেই নিচ্ছি। জি। মানে যেই সাংবাদিককে পেটানো হলো ধানমন্ডি ৩২ নম্বরে, তাকেও স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে পেটানো হয়েছে। কালচারাল ফ্যাসিস্ট আখ্যা দিয়ে জুতা মারা হয়েছে। তার মধ্যে সাংবাদিকরাও ছিলেন। মানে এই একটা অবস্থা, সামনে আপনি বলছেন যে সেই জায়গায়ও আপনি নিশ্চিত যে সামনে আরো আসলে ট্যাগিং এর শিকার হতে হবে। সাংবাদিকদের গ্রেপ্তারের প্রসঙ্গে আপনি বলছিলেন একটু, জামিনও হচ্ছে। যেমন সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দেওয়ার পরে সেটি একটা আলোচিত ঘটনা হয়েছে। সেটি এই সরকারের আমলে হয়েছে। কিন্তু এই সরকারের সময়ই আবার আরো একজন সাংবাদিক, যিনি বিএনপি পন্থী কেন, বিএনপি নেতাই ছিলেন, শওকত মাহমুদ, তাকে গ্রেপ্তার করা হলো। সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার করা হলো। তার ব্যাপারেও কোনো কথা হচ্ছে না। তিনি আসলে গ্রেপ্তার হয়ে কারাগারেই আছেন। কিন্তু ঠিক আসলে রাজনৈতিক নেতা হিসেবেই তাকে গ্রেপ্তার করা হয়েছে, এবং তার বিরুদ্ধে কিছু এলিগেশন আছে, যেখানে ওই মাসুদ একজন
আম, একজন ব্ল্যাকমেইলার, হুম। যে বলতো যে সিআই এর সে এজেন্ট, এজেন্ট। তার সাথে একটা সংযোগ টংযোগ কিছু একটা আছে। ফলে এটা ঠিক সাংবাদিক হিসেবে তাকে আচ্ছা। গণ্য করা হচ্ছে না। এবং তিনি তো আসলে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দল, বিভিন্ন রাজনৈতিক দলে আহ, যোগ দিয়েছে। ফলে তার বিষয়টা আসলে আলাদা। আলাদা। তার সাথে আনিস আলমগীর আমাকে বা অন্যদেরকে মেলানো যাবে না। জি। কিন্তু ওই যে উনি সন্ত্রাস, সবাইকে তো সন্ত্রাস বিরোধী আইনেই ধরছে। আনিস আলমগীরকেও হ্যাঁ তাই ধরল, বা আগেও যাদের মানে সাংবাদিক পান্না সহ যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, মামলা হয়েছিল সন্ত্রাস বিরোধী আইনেই হয়েছিল। ফলে আর কি মিলিয়ে হ্যাঁ, প্রশ্নটা এসেই যায়। এইটা দুর্ভাগ্যজনক, মানে সাংবাদিক অসাংবাদিক সব মিলে যাচ্ছে হুম। এই যে এই মামলার মধ্যে। এই পার্থক্যটা করা উচিত। এবং শওকত মাহমুদের ব্যাপারটাও যেটা বললাম, সেটাও সরকারকে একদম নির্দিষ্ট করা উচিত যে আসলে তার বিরুদ্ধে অভিযোগটা কি। এবং এতদিন তাকে যে আটকে রাখা হলো, তার বিরুদ্ধে এলিগেশন নিয়ে বিচারটা হওয়া উচিত, মামলাটা হওয়া উচিত। আরো অনেক সাংবাদিক আছে, মোজাম্মেল বাবু, শ্যামল 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 দত্ত, দত্ত সহ, ফারজানা তাদের কারো রুমা। কারো বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা হয়েছে। আহ, কিন্তু তার বাইরেও সাংবাদিক যারা আছে, তাদের বিরুদ্ধে আসলে অভিযোগটা কি সেগুলি স্পষ্ট না হলে এই সরকার, যেমন এই সরকার বিতর্কিত হয়েছে, এই সরকারেরও কিন্তু সমালোচনা হবে যে তাদেরকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে রাখছে। কারণ আপনি জানেন যে যে হারে এই যে আজকে শিল্পী যে মমতাজ, হুম। কোথায় কোন হত্যা মামলায় তাকে আবার গ্রেপ্তার দেখানো হলো। এটা কোনো কথা হলো? এইগুলি বেসগুলি এত দুর্বল হুম। যে তাহলে তো আপনার সবাইকেই, সেলিনা আইবিরও তাহলে মুক্তি পাওয়ার কথা না। তো আপনি শিল্পী মমতাজকে মুক্তি কেন পেয়ে আপনি কিন্তু তিনি আটকে? সরকারকে ধন্যবাদ জানাচ্ছেন। মানে আইনি প্রক্রিয়ায় না, সরকারের কোনো কলকাঠিতে। যেমন আনিস আলমগীর মুক্তি পাবার পরে আমার অনুষ্ঠানেই তিনি বলেছেন যে মানে সরকারের সুনজর থাকার কারণে, কার সুনজর জিজ্ঞাসা করেছিলেন, তিনি সরাসরি বলেছেন তথ্যমন্ত্রীর সুনজর থাকার কারণে, বা তথ্যমন্ত্রীর সহায়তায় তিনি আসলে এই মুক্তিটা পেয়েছেন। ফলে সরকারের সুনজরের অপেক্ষা করতে হচ্ছে। আইনি প্রক্রিয়া আসলে কি খুব ম্যাটার করছে? না, সরকারের সুনজরটাই হলেই হুম। তার মুক্তি মিলছে। আইনগত বিষয়টা যেটা ইউনূস সরকারের সময় ঘাটতি ছিল, যে আইনের কোনো ব্যাপার ছিল না, এখনো কিন্তু সেটা প্রতিষ্ঠিত হয়নি। তবে কিছু কিছু সুসংবাদ আছে। যেমন আইনুস আলমগীর নিজেই ফেসবুকে বলেছে যে তার মুক্তি এবং মুক্তির পর প্রধানমন্ত্রী তারেক রহমান তার সঙ্গে কথা বলেছে, হুম। সে সন্তুষ্ট হয়েছে। কিন্তু এটাই যথেষ্ট না। আমি মনে করি যে এটার আরো পরিষ্কার হওয়া উচিত। বিনা মানে গণভাবে মিথ্যা মামলায় কোন সাংবাদিক, কোন শিল্পী, কোন রাজনীতিক কারোরই কারাগারে থাকা উচিত না। মাসের পর মাস, বছরের পর বছর কারাগারগুলোতে তো বহু আওয়ামী লীগের নেতা কর্মী আছে। সবাই কি অপরাধী? সবাই অপরাধী না। এখন কে অপরাধী, কে নিরপরাধী, এই পার্থক্যটা করা যাচ্ছে না। এই কারণে যে সুনির্দিষ্ট মামলাটা কিন্তু হচ্ছে না, অভিযোগগুলো সামনে আসছে না, অভিযোগ করার মতন হয়তো পয়েন্টসও নাই, কিন্তু আটকে রাখছে। আজকেও দেখেন এই যে 40-50 জন গ্রেপ্তার করা হলো বিভিন্ন জায়গা থেকে। হুম। কি কারণে? মানে তারা মিছিল করছিল, কেউ মিছিল করছে, কেউ মিছিল করছে না। এত মানে ন্যূনতম যদি গণতান্ত্রিক অধিকার দেখছিলাম প্রতিষ্ঠা বার্ষিকীর যদি আয়োজনকে না ঘিরে দেওয়া হয়। ২৮৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের তথ্য জি, বলছে। মানে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনকে ঘিরে ২৮৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহীতে দেখছিলাম মজার ব্যাপার, 250, ৮৫ একটা সংখ্যা দেখছিলাম, 85 ২৮৫ জনকে। রাজশাহীতে দেখলাম যে একটা মানে ছবি দেখলাম যে মিছিল হচ্ছে আওয়ামী লীগের। ১০ থেকে মানে ১২-১৩ জন মেক্সিমাম মনে হলো যে মিছিলে আছেন। কিন্তু তার জন্য ৭৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মানে এই মিছিল, না, ঘটিত মিছিল। এটা সেই আগের ধারায়। আগেও আমরা শেখ হাসিনার আমলে দেখছি যে একটা পটকা ফোটানো, হুম। এই সমস্ত বিভিন্ন ঘটনা তৈরি করে, মানে গণহারে কমিটিতে যারা আছে সবার নামে নামে মামলা। এখন ওই পুলিশ, ওই প্রশাসন তো আছে, তারাও সরকারের কাছে দিচ্ছে যে আওয়ামী লীগকে টাইটে রাখতে গেলে এই কাজগুলো করতে হবে। তাহলে আমার কথা হলো যে এতই মানে আওয়ামী লীগের বিপক্ষে যদি অবস্থানটা থাকে, তাহলে নির্বাচনের সময় তখন তাদের কাছে যে ভোট চাওয়া হলো কেন? এবং তাদের তো একটা ধারণা হলো যে নির্বাচনের পর হয়তো তাদের উপর যে বিধিনিষেধটা আছে, যে নিষেধাজ্ঞা আছে, সেটা শিথিল করা হবে এবং তারাও একটা আহ রাজনীতি করার অধিকার পাবে। এখানে ঘটনা যেটা হচ্ছে, সরকার যেটা মনে করছে
যে যেহেতু আওয়ামী লীগের নেতৃত্বে আছে শেখ হাসিনা, যে শেখ হাসিনাকে ফাঁসির আহ, আহ, দণ্ডে দণ্ডিত করা হয়েছে, ফলে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যদি পরিচালিত হয় তাহলে সে আওয়ামী লীগ স্বাভাবিক রাজনীতিটা করবে না। এখানে আওয়ামী লীগ যদি একটা কৌশলগত ভাবে তার নেতৃত্বে একটা পরিবর্তন আনতে পারতো, তাহলে হয়তো আওয়ামী লীগের উপর যেই সরকারের যে চাপটা হুম। বা এখন পর্যন্ত দমন পীড়নটা, সেইটা হয়তো এই মুক্ত থাকতে চেষ্টাটা, পারতো। এটা এই যে আমার ধারণা। আমি জানি এই না যে এখন আওয়ামী লীগ হ্যাঁ, পরিবর্তন হবে কি হবে না, এটা তো আওয়ামী লীগের নিজস্ব ব্যাপার। কিন্তু আমার যেটা মনে হয় যে আওয়ামী লীগের নেতৃত্বটা ভুল করছে, যে তারা তাদের পুরনো নেতৃত্ব দিয়ে আওয়ামী লীগকে পরিচালিত করতে চাচ্ছে। দেখেন এক সময় কিন্তু খালেদা জিয়ার হাতেই তো ছিল বিএনপি, কিন্তু যেহেতু খালেদা জিয়া কারাবন্দী ছিল, বাসায় থাকলেও সেই গৃহবন্দী ছিল, তখন তার পুত্র তারেক রহমান কিন্তু লন্ডন থেকে নেতৃত্ব দিয়েছে এবং এইটার কিন্তু সুফল বিএনপি পেয়েছে। হুম, ফলে খালেদা জিয়ার প্রতি কিন্তু সরকারের কোন রসায়ন ছিল না। তো এখনো আমি মনে করি যে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগেরও মানে কৌশলী হওয়া উচিত। সেই পুরনো নীতি আঁকড়ে থেকে, নেতৃত্ব আঁকড়ে রেখে তারা যদি পরিচালিত হতে চায়, তাহলে এটা মানে আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতির জন্য এটা কোনো ভালো ফল দেবে বলে মনে হয়। কিন্তু মানে আপনার কি মনে হয়? আপনি বলছেন যে একটা কৌশলগত জায়গায় পরিবর্তন আনা দরকার। এই পরিবর্তনটা কেন আওয়ামী লীগ আসলে বুঝতে পারছে না? নাকি আওয়ামী লীগের আসলে সমস্যাটা কি? ধরেন আপনি তারেক রহমানের কথা বললেন যে বেগম জিয়া যখন কারাগারে বা অসুস্থ অবস্থায় রাজনীতি, তখন আসলে মূলত হালটা ধরলেন তারেক রহমান। তেমনি সজীব অজের জয়ও কিন্তু আগ্রহ প্রকাশ করছেন। আমরা দেখেছি, আগেও দেখেছি ডয়েচে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে, তারপর আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তো বলেই ফেললেন তার মা বৃদ্ধ। কেউ চিরজীবন মানে রাজনীতি করতে পারে না বা এরকম কি কথাবার্তা তিনি বলেছিলেন আল জাজিরার সাক্ষাৎকারে। কিন্তু তারপরেও আবার দেখা গেল তার সেই বক্তব্যটাকে কেউ আমলেই নিল না। এবং শেখ হাসিনাই দলের নেতৃত্বে থাকবেন, এরকম একটা বিষয় প্রতিষ্ঠিত হলো। মানে এই অবস্থার কারণ কি? আওয়ামী লীগের নেতাদের সাথে বিভিন্ন অনুষ্ঠানে কথা বলি আমি আমার এই প্ল্যাটফর্ম থেকেই। তারাও আসলে কেউ শেখ হাসিনার বিকল্প ভাবেন বলে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক কোনো কথাতেই আমার খুব মনে হয় না। আ কিন্তু আসলে মানে আপনার কাছে কি মনে হয় এই অবস্থানের কারণ কি আওয়ামী লীগের? আওয়ামী লীগের সভানেত্রীর বয়সও তো ৭৮। অপেক্ষা করবার জন্যও তো খুব যে সময়ও তার হাতে আছে। ৫ বছর পরে যদি সাধারণভাবে নির্বাচন হয়, অত সময়ও তো আসলে তার হাতে নাই। কিন্তু আওয়ামী লীগ কেন এটা ভাবে না? আপনার কাছে কি কোনো ব্যাখ্যা, যুক্তিযুক্ত ব্যাখ্যা পান আপনি? এটা দুইটা কারণ আছে। একটা হলো শেখ হাসিনা হয়তো তার সেফটি সিকিউরিটি আন্তর্জাতিক পরিস্থিতির ক্ষেত্রে সে এই পদটা মানে আওয়ামী লীগের তিনি সভা নেত্রী বা প্রধান, এটা বলতে চান এবং এটা বলে বোঝাতে চান যে ৫ই আগস্ট যেই ঘটনা বাংলাদেশে ঘটেছে এটা আসলে অভ্যুত্থান না, এটা ছিল জঙ্গিদের একটা ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ। এটাকে স্টাবলিশ করার জন্য শেখ হাসিনা তার নেতৃত্বটাও ছাড়তে চান না। যখন নাকি শেখ হাসিনা যদি এই মুহূর্তে সভাপতির পদটা ছেড়ে দেন, তাহলে শেখ হাসিনা কি? শেখ হাসিনা কিছুই না। তাহলে ভারতের কাছেও তার গুরুত্ব কমে যাবে, আন্তর্জাতিক ভাবেও গুরুত্ব কমে যাবে। এটা হয়তো ইনসিকিউর মনে করছেন শেখ হাসিনা। আবার এটাও সত্য, শেখ হাসিনার উপর নির্ভর করতে করতে মানে দলটাও এমন হয়েছে যে দলের অন্য পর্যায়ের নেতা কর্মীরা কেউ কিন্তু শেখ হাসিনা ছাড়া চিন্তা করতে পারে না। মানে শেখ হাসিনা ছাড়া তারা চোখে মুখে অন্ধকার দেখে, এটাও সত্য। তো এটার একটা বিপরীত একটা দৃশ্য বলি, চিত্র দেখি। এই আওয়ামী লীগই কিন্তু এক সময় যখন আরো খারাপ অবস্থার মধ্যে ছিল, ৭৫-এর ১৫ই আগস্টে শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগ নিষিদ্ধ ছিল। আওয়ামী লীগ একেবারে অঘোষিত ভাবে নিষিদ্ধ ছিল। তারপরে জিয়াউর রহমান যখন নাকি রাজনীতি করার, ঘরোয়া রাজনীতির সুযোগ দেন, তখন কিন্তু জোহরা তাজউদ্দিন, যিনি শেখ মুজিব পরিবারের কেউ না হুম, নন, হুম, এবং এমনকি তাজউদ্দিন আহমেদ, মরহুম তাজউদ্দিন আহমেদ, যিনি ছিলেন শেখ মুজিবের বিরোধী একজন অবস্থান করা নেতা, তার সহধর্মিনী জোহরা তাজউদ্দিন কিন্তু ওই ঘরোয়া রাজনীতির সময় সারা দেশ ঘুরে ঘুরে কিন্তু আওয়ামী লীগকে সংগঠিত করে আওয়ামী লীগকে একটা বড় শক্তিতে রূপান্তর করে। তারপরে তো শেখ হাসিনা এসে দায়িত্বটা নেয়। ফলে আওয়ামী লীগের কিন্তু ইতিহাস আছে। যেহেতু আমি বলেছি যে আওয়ামী লীগ জনগণের দল, আওয়ামী লীগের দার্শনিক ভিত্তি জনগণের মধ্যে আছে। একটা বড় সংখ্যা জনগণ আওয়ামী লীগকে মনে প্রাণে ভালোবাসে, বিশ্বাস করে, আওয়ামী লীগের দর্শনের উপর ভরসা রাখে।
সুতরাং যার এই ভিত্তিটা আছে সেখানে কিন্তু এমন না যে শেখ হাসিনা, শেখ রেনা, জয় বা টিউলিপ, পুতুল ছাড়া আওয়ামী লীগ চলবে না, এটা আমার মনে হয় না। এখন হচ্ছে এটা হলো সাহস করে তাদের সেই পলিসিটা মেক করা এবং নতুন নেতৃত্বের হাতে আওয়ামী লীগকে দেয়া, এটাই মানে হবে সবচেয়ে তাদের ধরেন সুচিন্তিত আপনার একটা চোখে পদক্ষেপ। নেতৃত্ব যদি বলেন, আপনি কাউকে দেখেন নেতৃত্ব নেবার মতো? আপনার চোখে কাকে মনে হয়? যেমন ধরেন যখন ইউনূস আমলে তখন নাকি হাসনাত সার্জিসদেরকে ডেকে নিয়ে গিয়ে রিফাইন্ড আওয়ামী লীগের কথা বলা হয়েছে। সেনাপ্রধান নাকি বলেছিলেন, সাবের হোসেন চৌধুরীর নাম, শিরীন শারমিন চৌধুরীর নাম, তাদের নাম নাকি এসেছিল। আপনার চোখে আসলে এরকম নেতৃত্ব পান কি? না, এটা আওয়ামী লীগের জন্য আওয়ামী লীগের মানে প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারিরও কোনো নেতা যদি আওয়ামী লীগের ঝান্ডাটা সামনে নিয়ে এগোয়, দেখবেন যে তার পেছনে হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মীরা জড়ো হয়েছে এবং তারা সংগঠিত হয়ে যাবে। আওয়ামী লীগ তো একটা রেডি দল, এটাকে শুধু আপনি মানে কি বলে একটা কড়ইটা আপনি দেবেন, দেখবেন যে ফুটতে থাকবে। তো একটা রেডি হয়ে আছে সবকিছু। তো সেখানে আপনি সেলিনা তাইবি কথা, আমি কথার কথা বলছি, সেলিনা তাইবিও হইতে পারে, সাবের হোসেন চৌধুরীও হইতে পারে, এরকম আরো বা শিরিন শারমিনও হইতে পারে, আব্দুল হামিদও হইতে পারে। যে কাউকে আপনি এ করবেন না কেন, এতে আপনি জোড়া তাজউদ্দিনকে কে চিনতে পারেন? ওই সময় সবাই জানতো যে তাজউদ্দিন আহমেদকে চিনতো, কিন্তু জোড়া তাজউদ্দিনকে কিন্তু কেউ চিনতো না, অপরিচিত ছিল। খুব রাজনীতিতে অ্যাক্টিভ ছিল তেমন কিন্তু নেতা না, বরং তখন আব্দুর রাজ্জাক ছিলেন, তোফাইল ছিলেন, মহিউদ্দিন আহমেদ ছিলেন, অনেকে ছিলেন। সেই জায়গা থেকে জোহরা তাজউদ্দিনকে পিক করা হয়েছে এবং জোহরা তাজউদ্দিন খুব সফলতার সাথে দলকে সংগঠিত করছে, কারণ এটা তো সংগঠিত হয়েই আছে। ধরেন সংগঠিত করেছেন জোহরা তাজউদ্দিন, কিন্তু নেতৃত্ব চালিয়ে যাবার মতো আপনার কাছে মনে হয় যে তিনি যদি শেখ হাসিনা না ফিরতেন, সেই সময়ের কথাই আমি বলছি, তিনি আসলে দলকে এরকম একটা অবস্থায় আনতে পারতেন নেতৃত্ব দিয়ে? বা প্রশ্নটা ধরেন বুঝিনি। তখন যদি জোহরা তাজউদ্দিন জোহরা তাজউদ্দিন যেভাবে করে দলকে সংগঠিত করলেন, তারপরে তো শেখ হাসিনা ফিরে আসলেন এবং দলের দায়িত্ব নিলেন। যদি সেটি না হতো, মানে জাস্ট আমি একটা ধারণার কথা জিজ্ঞাসা করছি। আপনার মনে হয় জোহরা তাজউদ্দিন দলকে এভাবে এগিয়ে নিতে পারতেন? আ বা শেখ হাসিনার বিকল্প একটা জায়গায় যেতে পারতেন? আহ শেখ না, পারতেন, অবশ্যই পারতেন, পারতেন। কারণ এখানে যদি শেখ হাসিনা নাও আসতেন, আরো যদি 5 বছর পরে আসতেন, আহ, তখন এই নির্বাচন হতো এবং জোহরা তাজউদ্দিনের নেতৃত্বে আওয়ামী লীগ যে জায়গায় তখন ওই অবস্থার মধ্যে যতটুকু জায়গা করার দরকার একটা প্রধান রাজনৈতিক দল হিসেবে, সেই জায়গায় চলে আসতে পারতো, এখানে কোনো সমস্যা হতো না। এবং এখনো আমি বিশ্বাস করি যে যারাই এই কান্ডারি হবেন এখন আওয়ামী লীগের, যদি কেউ হন, সে এগিয়ে নিতে পারবে। তবে অবশ্যই সেই ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা, আহ, ক্ষমতাসীন রাজনৈতিক দল, তার সাথে নেগোসিয়েশন, এগুলি বোঝাপড়া, এগুলি দরকার আছে। ক্ষমতাসীন কারণ রাজনৈতিক আপনি দলের সাথে হুট কোনো করে রকম নেগোসিয়েশন বা এত বড় বোঝাপড়া। গণঅভ্যুত্থানের পর, হ্যাঁ, জি, আমি বলছি ক্ষমতাসীন রাজনৈতিক দলের সাথে কোনো রকম নেগোসিয়েশন বা বোঝাপড়া হচ্ছে এমনটি জানেন কি? যেমন ধরেন বোঝাপড়ার একটা ঘটনা, সব পক্ষই বলে নির্বাচনের আগে যে বিএনপিকে ভোটে আনতে এক রকমের একটা বোঝাপড়া হয়েছে, সমর্থন হয়েছে। তারপরে আসলে কোনো বোঝাপড়া বা সমঝোতা কি চলছে? চলছে কিনা আমি বলতে পারবো না, তবে বাস্তবতা হলো এই যে এইভাবে এখন যে রাজনীতির ধারা চলছে, এইভাবে চলতে থাকলে বিএনপি একসময় দুর্বল হয়ে পড়বে, জামাত আরো মাথা চাড়া দেবে। তখন কিন্তু গণতান্ত্রিক শক্তি হিসেবে যদি, যেহেতু আর কোনো বড় গণতান্ত্রিক শক্তি থাকছে না, তখন কিন্তু আওয়ামী লীগের প্রয়োজনটা পড়বে। সুতরাং আওয়ামী লীগ যদি সাড়া দেয় এবং সমঝোতার একটা চেষ্টা করে এবং একইভাবে সরকারেরও যদি শুভবুদ্ধি উদয় হয়, তাহলে তার নিজের এক্সিস্টেন্সের জন্য এবং গণতান্ত্রিক রাজনীতিকে টিকে রাখার জন্য আওয়ামী লীগের সঙ্গে তার ভবিষ্যতে একটা বোঝাপড়ার জায়গাটায় আসতে হবে। এটা দুই তরফের থেকেই হইতে হবে। তা নাহলে কিন্তু বাংলাদেশের ধর্মীয় উগ্রপন্থা রাজনীতির বিস্তার ঘটবে। তখন সেখান থেকে কিন্তু বিএনপি রেহাই পাবে না। এই মানে বড় আঙ্গিকে রাজনীতির এই ক্যানভাসটা একটু বড় আঙ্গিকে চিন্তা ভাবনা করতে হবে। শুধু আমি মানে আওয়ামী লীগের বিরোধিতা করব, আওয়ামী লীগের বিরোধিতা করতে করতে কোন শক্তি সামনে চলে আসতেছে এটাও দেখা দরকার। যে সেই শক্তি যদি একবার চলে আসে, তখন আপনি তো বিপন্ন হবেন, আপনার তো আর কোনো সম্ভাবনাই থাকবে না। বরং আওয়ামী লীগ যদি আসে, সামনে চলে আসে, তখন আপনার রাজনীতির মেরুকরণটা আবার আপনি ভিন্নভাবে নিয়ে আসতে পারবেন। তো সেই দিকগুলো
মানে কখনো অন সাইডেড হইতে নেই। রাজনীতিটা রাজনীতির যারা খেলোয়াড় তাদেরকে মাঠে কখনো ডানে যেতে হয়, কখনো বামে যেতে হয়, সাইড লাইনে যেতে হয়, সামনে খেলতে হয়। তো বিএনপির মতো রাজনৈতিক দল, তাকে তো অবশ্যই কৌশলী হতে হবে। সে তো অন সাইডেড একদিকেই শুধু বল নিয়ে দৌড়াবে, সেটা তো হয় না। তাকে মাঝে মধ্যে ডানে যাইতে হবে। সেই ডানে শত্রুটা কে, সে কি আওয়ামী লীগ নাকি জামাত, সেটাও তাকে বুঝে সেভাবে দৌড়াইতে হবে। তা নাহলে তো হোঁচট খেয়ে পড়তে পারে যে কোনো সময়। জি, সরকারের কৌশল নির্ধারণের কথা আপনি বলছেন। আমি মানে একটু এই ৪ মাসের আমলনামাও হয়তো একটু শেষের দিকে গিয়ে জিজ্ঞাসা করব। কিন্তু একটু সমালোচনা, সাংবাদিকতা এই প্রসঙ্গে যে কথাটা বলছিলাম যে দেখছি যে বলছিলাম যে প্রধানমন্ত্রীর মধ্যে একটা মনে হয় যেন একটা ওপেননেস আছে। তিনি একটু সমালোচনা শুনতে আ পারছেন বা আগ্রহী হচ্ছেন। কিন্তু সংসদে আমরা যে চিত্রটা দেখলাম সম্প্রতি যে হান্নান মাসুদ একজন সংসদ সদস্য এনসিপির, তিনি বললেন যে প্রধানমন্ত্রী অসত্য কথা বলেছেন। যখন তিনি বলছেন যে মদের দাম বাড়ানো বা সিগারেটের দাম বাড়ানোতে বিরোধী দল মিছিল করেছে, এই বক্তব্যকে অসত্য বলে সংসদে রাখছেন এবং তখন সংসদের মানে সরকারি দলের সদস্যরা হইচই করছেন, হট্টগোল করছেন। প্রতিবাদ করে জয়নাল আবদিন ফারুক বললেন তিনি অসত্য কথা বলেছেন। মানে তারপরে দেখলাম, মানে আমি বলছি কার পরে কি হলো। তারপরে দেখলাম যে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ তিনি দাঁড়িয়ে বললেন যে কোনটি অসত্য বলেছেন। ফ্যাকচুয়ালি বলতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাল্টা দাঁড়িয়ে বললেন তিনিও অসত্য বলেছেন এবং পুরো মানে প্রধানমন্ত্রীকে নিয়ে যা বলা হয় সেটাকে এক্সপাঞ্জ করার জন্য বলছেন যে অসত্য যা বলা হয়েছে সেটাকে এক্সপাঞ্জ করে দিন। আ কিন্তু আসলে এখানে কি যে অসত্য বলল সেটি আমি আসলে বুঝলাম না। মানে সরকারি দল সেটি আইডেন্টিফাই করল না। সরকারি দল কি আসলে আ সমালোচনা নেবার জন্য প্রস্তুত? প্রধানমন্ত্রীকে দেখেছি যখন সংসদ সদস্য মার্দিয়া মমতাজ বলছেন যে ভুয়া ফটোকার্ডের উপর প্রধানমন্ত্রী বক্তব্য দিচ্ছেন বা এআই দ্বারা নির্মিত একটা ছবি দেখে তিনি বক্তব্য দিচ্ছেন, সেটি আশাহত হচ্ছে। তিনি বলছেন প্রধানমন্ত্রী সেটি শুনে গেলেন সংসদে এবং চুপই থাকলেন। কিন্তু তার অনুপস্থিতিতে সংসদ সদস্যরা সবাই হট্টগোল করে উঠল। প্রধানমন্ত্রীর সমালোচনা কি সরকারি দল নিতে পারছে? হ্যাঁ, এক ধরনের অসহিষ্ণুতা দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রীর সমালোচনা করলেই বিএনপি সদস্যরা হইচই করছে। এটা এক ধরনের মানে আহ, এই এমপিরা দলের নেতার প্রতি যে তাদের আনুগত্য হচ্ছে সেটা প্রকাশ করার জন্য হয়তো করছে। কিন্তু সংসদে তো এই সমালোচনার দ্বারগুলো উন্মুক্ত করতে হবে। আবার এটাও ঠিক, বিরোধী যে দল জামাত সহ এনসিপি, তারা এমন এমন সব ইস্যু আনছে যেগুলো দিয়ে আসলে তারা সরকারি দলকে মোকাবেলা করতে পারছে না। যেখানে বিরোধী দলের পারফরমেন্স খুব ভালো থাকার কথা, সেখানে দেখা যাচ্ছে যে সরকারি দলের তোপের মুখে বা যুক্তির মুখে তারা কিন্তু দাঁড়াতে পারছে না। যেমন ধরেন ওই যে পর্দা, ওভেন, মাইক্রোওভেন লাগবে, ফ্রিজ লাগবে, এই কথাগুলি যখন আপনি আনেন তখন তো আপনি একটা মানে একদম নিজের অবস্থানটাকে খাটো করে ফেলেন। আবার সেটাকে এক ধরনের ডিপেন্ড করছে, মানে ফেভার করছে, সমর্থন করছে ডাক্তার শফিকুর রহমান। তিনি খুব স্ট্রংলি তার এই সদস্যের এই বক্তব্যটা যে ঠিক না এটাও বলছেন না। আবার হাসনাত আব্দুল্লাহ যেই কথা বললেন যে গাড়ির কথা, সেখানেও একটা স্ববিরোধী অবস্থান, নির্বাচনের আগের যে অবস্থান সেই অবস্থান থেকে সরে আসলো। আপনি দেখেন বিরোধী দলের ভূমিকা, সত্যি কথা বলতে কি এখনো সেই রুমিন ফারহানার উপর। রুমিন ফারহানা তো এনসিপিরও না, জামাতেরও না, বিএনপিরও না, স্বতন্ত্র তিনি সদস্য। তার বক্তব্য যতটা জোরালো হয়, আমি তো মানে জামাত বা এনসিপির পক্ষ থেকে তেমন কোনো জোরালো কোনো বক্তব্য আমি দেখি না। দেখেন বাণিজ্য চুক্তি নিয়ে এত কথা, সংসদে কোনো কথা বলে তারা? কথা বলে না। তারপরে তেলের দাম নিয়ে, তারপরে আইন শৃঙ্খলা নিয়ে কোন ইস্যুতে আমি খামে এত দেখছি শিশু না মারা যে গেল সেই প্রসঙ্গে। কথা বলছে না। এবং কিছু কথা আসছে সাথে সাথে শুধু এক্সপান্স এক্সপান্স। আপনার এত বড় একটা বললো যে আমার বাবা শহীদ, দাদা শহীদ, দেখা গেল তার বাবা জীবিত আছে, জামাতের এক এমপি হুম, হুম, হুম। যে বললো নিজেকে শিশু মুক্তিযোদ্ধা বললো, জুলাই যোদ্ধা বললো, তার পরিবারের 28 জন হচ্ছে মুক্তিযোদ্ধা। পরে ৪৭ দেখা গেলো জন। পুরোটাই ৪৭ জন। হ্যাঁ, কতজন? ৪৭ জন। 47 47। হ্যাঁ। যাক, 47 জন। তো পুরোটাই দেখা গেল মিথ্যা। তো এখন একটা ধর্মীয় দলের নেতা সে যদি এরকম ভাবে মিথ্যা বয়ান দেয় এবং সেই এত বড় বয়ানটা বলে যে এটা এক্সপান্স করতে, এক্সপান্স কোনটা হয়? একটা যদি হঠাৎ করে কোনো গালি বা মানে অসংসদীয় কোনো ভাষা আসে, সেটা এক্সপান্স হয়। কিন্তু পুরো বক্তব্য যেটা খুব সুচিন্তিত ভাবে তিনি দিয়ে গেলেন, সেটা আবার এক্সপান্স হয় কি করে?
আপনি দেখবেন প্রায় প্রতিদিনই শুধু এক্সপান্স এক্সপান্স এক্সপান্স, এটা একটা নতুন একটা ধারা। তাহলে থাকবে কোনটা কার্য বিবরণীতে? আহ, কোনটা থাকবে? হুম। মানে যেটাই মনে হচ্ছে রেকর্ডেড হইলে বেকায়দা করবে, সেটাই এক্সপান্স করা হচ্ছে। দেখা তো যায় কি এইটা টিআইবির আমি একটা রিপোর্ট পড়ছিলাম, লক্ষ টাকা খরচ হয়, লক্ষ টাকার উপরে, হিসাবটা এক্সাক্ট ফিগারটা বলতে পারছি না, সংসদের প্রতি মিনিটের খরচ। পৌনে মানে প্রতি মিনিটে 2.5 লাখ টাকা। তো পৌনে 2 লাখ টাকা খরচ যদি এরকম হয়, সব যদি এক্সপান্সই হয়ে যায় খরচের টাকায়, মানে আমাদের প্রাপ্তিটা কি? কিছুটা হাস্যকর হয়ে হুম, যাচ্ছে। আবার দেখেন বিএনপির মানে সবাই ঠিক সেভাবে কথা বলছে না। বিএনপির অনেক সিনিয়র নেতাদের কণ্ঠ শোনা যায় না। আবার আহ, এই বিরোধী দলের উল্লেখযোগ্য পরিমাণ সদস্য কিন্তু তাদের আওয়াজ নেই। এই নতুন অধিবেশন, আর এবার এটা তো সেকেন্ড সেশন, প্রধানমন্ত্রী যখন চীনে বিদেশ সফরে আছেন, তখন সংসদে হাহাকার, সংসদে এমপিরা নেই। হুম। এবং সেখানে শফিকুর রহমান খুব ক্ষোভ প্রকাশ করে বলছেন যে যে সমস্ত বিষয়ে উত্থাপন করা হচ্ছে সেটা জবাব দেওয়ার জন্য কোনো মন্ত্রী নেই, সংশ্লিষ্ট মন্ত্রী নেই। তো তারপরে স্পিকার নিজেও একমত হয়ে বললেন যে অর্থমন্ত্রী আছে, এটাই বিরাট ব্যাপার। মানে অর্থমন্ত্রী আছে মানে একমাত্র মন্ত্রী, আর অন্য মন্ত্রীরা নেই। তাহলে যখনই কেউ প্রধানমন্ত্রী থাকে না তখন সংসদ অচল। তাহলে এটা কেমন কথা? স্পিকার যেখানে বলছেন যে সরকারের যে কোনো কাজের চেয়ে সংসদ অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখানে সরকারি দলের এমপিরা সেটা কি মানছে? মানছে না। এখন তারা ছুটির মুডে কিন্তু ঘুরে বেড়াচ্ছে, তারা সংসদে সিরিয়াস না। যখন প্রধানমন্ত্রী আসছেন তখন তাকে দেখানোর জন্য আসছেন। এই জন্য প্রধানমন্ত্রীর ব্যাপারে যখন কোনো সমালোচনা হচ্ছে তখন একযোগে তারা প্রতিবাদ করে তাদের আনুগত্য দেখাচ্ছে। প্রতিবাদ এইগুলো করছেন, কিন্তু ঠিক কিসের প্রতিবাদ করছেন সেটি স্পষ্ট হচ্ছে না। এই যে প্রতিবাদ করছেন, এই যে প্রধানমন্ত্রী অসত্য কথা বলেছেন বলে হান্নান মাসুদ বললেন, তার প্রেক্ষিতে এত প্রতিবাদ হলো। কিন্তু আবারও সেই সাংবাদিকতার জায়গায় আসি যে তিনি তো আসলে যদি সেটিকে অসত্য বলি, তিনিও বিভ্রান্ত হয়েছিলেন বলেই জানা যাচ্ছে যে একটি ফটোকার্ড থেকে দেখে তিনি বলেছিলেন যে জামাত মানে বিরোধী দল মিছিল করছে, মদের দাম কেন বাড়ানো হলো, সিগারেটের দাম কেন বাড়ানো হলো, এইজন্য মানে দলগুলো মিছিল করছে। যেটি আসলে পরবর্তীতে দেখা গেল ওটা একটা ভুয়া ফটো কার্ড। আপনার কাছে এটাও একটা ব্যাপার। মানে সাংবাদিকতা তো এখন শুধু গণমাধ্যমের সাংবাদিকতা না, সামাজিক যোগাযোগ মাধ্যমেও সাংবাদিকতা, এবং সাংবাদিকতার নানান রকম ডালপালা অনেক কিছু বিস্তার করেছে। এগুলোর থেকেও মানে একদিকে যেমন আমরা বলছি সংবাদকর্মীদের বিরুদ্ধে এত মামলা হচ্ছে কেন, বা তাদের উপর এত হামলা নির্যাতন, আবার অন্যদিকে এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে একের পর এক, খোদ প্রধানমন্ত্রী পর্যন্ত বিভ্রান্ত হয়ে যাচ্ছেন। এগুলোর বিরুদ্ধে কি করণীয়? না, এটা তো এটা খুবই দুর্ভাগ্যজনক যে আহ, যেভাবে আমরা এই 5ই আগস্টের পরবর্তীতে সাংবাদিকতাটা যতটা উন্মুক্ত হওয়ার কথা ছিল, যতটা সমালোচনা, যেটা মানে ডক্টর ইউনূসও আপনার মনে আছে, আপনি আমার যত হুম। সমালোচনা করেন মন দুহাত খুলে তুলে লেখেন, তা সমালোচনা বলতে করেন। দেখা গেল হুম, যে আবুল মোহাম্মদ শহীদ খান, তারপরে আনিস আলমগীর, পান্না, কার্জন, হাফিজুর রহমান কার্জন, তারা অ্যারেস্ট হয়ে গেল, তাই না? তো সেইভাবে কিন্তু গণমাধ্যম মুক্ত হয়নি। সাংবাদিকরাও, সাংবাদিকতাটাও স্বাধীনভাবে বিকশিত হওয়ার যে কথাটা, সেটাও কিন্তু হচ্ছে না। এবং আপনি মনে রাখবেন যে যতক্ষণ না পর্যন্ত গণমাধ্যম এবং সাংবাদিকতা মুক্ত, দায়িত্বশীলতার সাথে মুক্তভাবে যদি তারা দায়িত্ব পালন না করতে পারে, কথা বলতে না পারে, মত প্রকাশ না করতে পারে, তাহলে কিন্তু বুঝতে হবে যে গণতন্ত্রের একটা ঘাটতি আছে। আমরা কিন্তু একটা বড় ধরনের ঘাটতি নিয়ে আছি, যে ঘাটতিটা পূরণ হচ্ছে না। যতই প্রধানমন্ত্রী বলুক না কেন বা এর আগের প্রধান উপদেষ্টা বলুক না কেন, বাস্তবতা কিন্তু আমরা 5ই আগস্টের পরে যেই গণমাধ্যম ভয়, ভীতি বা একটা সংকোচনের মধ্যে যে অবস্থায় ছিল, এখনো কিন্তু সেই অবস্থায় আছে। সেটাকে মুক্ত হবার জন্য যথেষ্ট পরিমাণ আহ চেষ্টাটা কিন্তু দেখা যাচ্ছে না। জি, স্পষ্ট। প্রসঙ্গক্রমে আসছিল যে প্রধানমন্ত্রী সফরে আছেন। মালয়েশিয়া হয়ে ১ম বিদেশ সফর হলো, মালয়েশিয়া হয়ে চীনে আছেন। মানে এটা নিয়েও অনেক কথা হচ্ছে। আপনার কাছে এই সিদ্ধান্তটা কেমন মনে হচ্ছে যে তিনি ১ম এ মালয়েশিয়া গেলেন, কিন্তু আসলে যেই দুটো দেশকে নিয়ে আলোচনা হয় ভারত আর চীন, চীনে আগে যাবেন না ভারতে আগে যাবেন। আগের প্রধানমন্ত্রী বা আগের সরকার, আওয়ামী লীগ সরকারের কথা বলছি, তারা যেমন সবসময় ১ম সফর নির্বাচিত হওয়ার পর সবসময় ভারতেই করে এসেছেন। সেটির বাইরে গিয়ে চীনে সফর করলেন। এটা নিয়ে যেমন আলোচনা আছে, প্রশংসা আছে, আবার কেউ সমালোচনাও করছেন। আপনার কাছে কি মনে হয় কেমন হলো এই সিদ্ধান্ত?
না, এটা তো একটা পররাষ্ট্রনীতির একটা পরিবর্তন বোঝা যাচ্ছে, হুম, যে আগের মতন হবে না, যে আগে ভারত তারপরে অন্যান্যরা। এখন আগে হচ্ছে আমার স্বার্থ কোথায়, আমার কোথায় আমার গেলে আমি বেশি লাভবান হব, সেই জায়গাটা চিহ্নিত করা হচ্ছে। তো সেই হিসাবে চীন সামনে আসে। তবে চীন আসার আগে যেহেতু আবার ভারত একটা ফ্যাক্টর, একেবারে হুম, প্রতিবেশী, তার আহ, অবস্থানটাকেও অস্বীকার করা যায় না। যেহেতু একটা ট্র্যাডিশন গড়ে তুলছেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যে নির্বাচিত হওয়ার পর প্রথম সফরে যাইতে হবে ভারত। সুতরাং এই দোটানার মধ্যে তিনি এর মাঝখানে শুরু করলেন 18 ঘন্টা মালয়েশিয়া সফর দিয়ে, তারপর তিনি চীনে গেলেন, যাতে কেউ বলতে না পারে প্রথম সফর ছিল হুম, হুম, চীন, প্রথম সফর মালয়েশিয়া। মালয়েশিয়া। এটাই মানে বলার জন্য, এস্টাবলিশ করার জন্য হয়তো তিনি মালয়েশিয়াকে যুক্ত করে চীনে গেলেন। এরপর হয়তো ভারতের কথা চিন্তা করবেন। এখন দেখেন, ভারতের সাথে যেই রকম সম্পর্কটা সামনে আসার কথা ছিল, সেরকম কিন্তু আসেনি। বরং ইউনূস সরকারের সময় থেকে এই গত 4 মাসে হুম, চীন কিন্তু দেখবেন যে সরকার বিরোধী রাজনীতি নানান পর্যায়ে তারা দফায় দফায় কিন্তু চীনে সফর করিয়েছে। চীনের সাথে যে বাংলাদেশের একটা বিনিয়োগ, উন্নয়ন, রাজনৈতিক একটা সম্পর্ক থাকা উচিত, সেইটাকে ভালোভাবে সবাইকে যুক্ত করার একটা যে চেষ্টাটা, ভারতের দিক থেকে কিন্তু সেই চেষ্টাটা একেবারেই আহ, মানে খুবই ন্যূনতম। শুধুমাত্র প্রয়াত বেগম খালেদা জিয়ার যেই যেদিন তার কবর দেওয়া হয়, সেদিন জয়শঙ্কর এসেছিলেন, আর শপথ অনুষ্ঠানে পার্লামেন্টের স্পিকার এসেছিলেন, এইটুক পর্যন্তই। হুম। এর বেশি কিন্তু আর হয়নি। ধরুন এবং তাদের পার্লামেন্টে শোক এখনো প্রস্তাব করা হলো, তাদের পার্লামেন্টে, ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রস্তাব করা হলো, কিছু কিছু বা আছে ধরেন কিন্তু প্রধানমন্ত্রী নির্বাচিত হবার পর প্রথম অভিনন্দন বা প্রথম আমন্ত্রণ জানানো বিদেশ সফরের জন্য এই কাজগুলো করা হলো বলে মানে ভারতীয়রা দাবি করছে। আমার অনুষ্ঠানে ভারতীয় সাংবাদিক গৌতম লাহিড়ী তিনি বলছিলেন যে ভারতের পক্ষ থেকে এরকম জেস্টার আছে, যেটাকে তিনি একপাক্ষিক জেস্টার বলছেন। তিনি বলছেন একপাক্ষিক চেষ্টা ভারত করেছে, বাংলাদেশের পক্ষ থেকে নাকি কোনো চেষ্টা হয় নাই। না, বাংলাদেশের তো পররাষ্ট্রমন্ত্রী গেছেন। আর এটা তো ধরেন একটা নতুন এখানেও আবার তিনি সরকারকে বলছেন, স্বাগত একটু জানাবো। একটু যোগ করে দেই মুস্তফা ফিরোজ, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী যে গেছেন তিনি বলছেন যে এটাকে তিনি সফর হিসেবে না দেখিয়ে ট্রানজিট হিসেবে দেখিয়েছেন। যে ভারতকে ট্রানজিট করে তারপরে তিনি অন্য কোথাও গেলে এটা দেখানো না, হয়েছে। না, সেটা হ্যাঁ, এটা ঠিক হবে না, কারণ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে বৈঠক করেছেন সম্ভবত 2 দফায়। হুম, এই চেষ্টাটা ছিল, কিন্তু ওই চেষ্টার থেকেও বড় কথা হচ্ছে দায়িত্বটা, ভারত তো একটা সেট একটা গভর্নমেন্ট, আর বাংলাদেশে একটা পালাবদল হয়েছে। সেই পালাবদলের কারণে এটাকে আরো আহ, কাছে টেনে আনার জন্য ভারতের দিক থেকে অনেক বেশি উদ্যোগটা দরকার ছিল। হুম, যেমন এই যে নতুন সরকারের জন্য সবচেয়ে বড় একটা অস্বস্তি হয়ে গেল পুশিন। হুম, যে হারে পুশিনটা চলছে এবং সেটাকে প্রতিরোধ করা হচ্ছে, এই সীমান্তে বিভিন্ন পয়েন্টে একটা যুদ্ধ যুদ্ধ একটা অবস্থা। এটা তো সম্পর্ক, ভালো সম্পর্কের কোনো সিগন্যাল দেয় না। তারপরে দেখেন, তার আগে যেটা ঘটলো, T20 বিশ্বকাপে বাংলাদেশ খেলতে পারলো না। ডাক্তার জাহিদুর রহমান হুম, যেভাবে দিল্লির বিমানবন্দর থেকে ফিরে আসলো, তারপরে জয় সওয়াল যেভাবে আপনার রণদীপ জয়সওয়াল, ভারতের পররাষ্ট্র মুখপাত্র, যেভাবে একটা বক্তব্য, সাদামাটা একটা বক্তব্য দিল, হুম, মনে হলো যে না, এটা কোনো ব্যাপারই না। হুম, তো অথচ বাংলাদেশের তোলপাড় হয়ে গেল। বাংলাদেশের ভারতের উপ হাই কমিশনারকে পর্যন্ত তলব করা হলো। এবং আজকেও বাংলাদেশ বলল যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যে ব্যাখ্যা দিয়েছে তাতে বাংলাদেশ খুশি না এই ব্যাপারে। অপমানিত হয়ে একজন প্রতিমন্ত্রী পদমর্যাদার প্রধানমন্ত্রীর উপদেষ্টা তিনি ফেরত আসবেন, এটাকেও গুরুত্ব না ভারতের কাছে। এগুলো কিন্তু খুব ভালো আহ, মানে কূটনীতিক শিষ্টাচারের পরিচয় না। জি। আপনি এইগুলি করতে কিন্তু থাকলে আপনি এখন মানে সম্পর্ক আমাদের উন্নয়নটা আমাদের কিভাবে করবেন? আমাদের অবস্থাটা কি হতে পারে বা আমাদের উপায়টা কি? ধরেন আমরা আমাদের জন্য যেটা ভালো সেরকম আমরা চিন্তা করছি। মানে যদি বলি সরকারের কথা চিন্তা করি যে সরকার সেটি করছে, চীন সফর করছে তাদের নানান আমাদের দেশের স্বার্থ ইত্যাদি, বাংলাদেশের জন্য কোনটা ভালো হবে সেটা বিবেচনায় নিয়ে করছে। কিন্তু ওই যে আবার ভারতের বাস্তবতা বলছেন যে তারা প্রতিবেশী দেশ, তারা সীমান্তে একটা যুদ্ধ পরিস্থিতি লাগিয়ে রাখতে পারে, তারা পুশিন করতে পারে, তারা এরকম অপমান অপদস্থ করতে পারে। এইরকম যে একটা চাপে রাখার কৌশল হিসেবে নিচ্ছে, প্রতিবেশী দেশ আ যদি ক্ষুব্ধ হয়ে ওঠে সেখানে আমাদের কৌশলটা কি?
না, এটা অবশ্যই এটা কাটাতে হবে, কিন্তু এটা দুই পক্ষ যদি আগায় না আসে, তাহলে তো ইউনূস সরকারের সময় যে অবস্থাটা ছিল, ভারত তো তখন বারবার বলছে যে রাজনৈতিক সরকার আসলেই এই অবস্থাটা কেটে যাবে। এখন দেখেন ভিসা কিন্তু সহজ হয়নি। এই ভিসা সহজ করার জন্য কিন্তু বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ভারতে যে আহ্বান জানাইছে, এবং মনে হলো যে দুই পররাষ্ট্রমন্ত্রী বা নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে বৈঠকের পর মনে হলো যে বোধহয় অন্তত ভিসাটা সহজ হবে। এখন তো সেই সহজটা হয়নি। বহু মানে যারা চিকিৎসা প্রার্থী তারা কিন্তু যেতে পারছে না, এটা হলো বাস্তবতা। তো আপনি তো ভারতের পক্ষ থেকে তো দৃশ্যমান, শুধু ধরেন আপনি অভিনন্দন জানালেন, শুভেচ্ছা জানালেন, অথবা আনুষ্ঠানিকতা, হ্যাঁ। মানে কি বলে কবর দেওয়ার অনুষ্ঠানে আসলেন, শপথ অনুষ্ঠানে আসলেন, কিন্তু এমন কিছু কার্যক্রম নিতে হবে যার ফলে বাংলাদেশ মনে করে, নতুন সরকার মনে করেন যে না, আহ, শেখ হাসিনার সরকারের সময় ভারতের সাথে যেমন সম্পর্ক, আহ তেমন সম্পর্কটা হবে। কোন চুক্তি তো বাতিল করেনি বাংলাদেশ। বাংলাদেশ কোন চুক্তি বাতিল করেনি, সবই আছে। আপনারা দেখেন তিস্তা ব্যারেজটা যে যে তিস্তা মহাপরিকল্পনা করতে হচ্ছে কেন? তিস্তার পানি বন্টন চুক্তিটা যদি আপনি করে ফেলতেন, তাহলে তো আজকে তিস্তা ব্যারেজ নিয়ে চীনে দৌড়াইতে হতো না প্রধানমন্ত্রীকে। এখন তো সেটা করতে হচ্ছে, তাই না? তো এই তিস্তা ব্যারেজ করাটা, এটা তো ভারতের জন্য অস্বস্তিকর। ভারত তো এটা ভালোভাবে নেবে না, এটা বোঝাই যাচ্ছে। কিন্তু বাংলাদেশকে তো আর এছাড়া আর উপায়ও নাই। মানে তার যে কৃষি অর্থনীতি এই বাঁচাতে এই গেলে। প্রচেষ্টাটা সাবেক প্রধানমন্ত্রীও নিয়েছিলেন। চীনের সাথে তিস্তা ব্যারাজের একটা আলাপ আলোচনা হচ্ছিল। তখনও সেটাকে ভালোভাবে ভারত নেয় নাই। পরে শেষ পর্যন্ত ভারতের কাছেই দেয়া হবে বলে শেষ তখন তো পর্যন্ত। জি জি। জি তখন তো ভারতকে বললো যে না, ভারতের যেহেতু তিস্তার পানি বন্টন চুক্তি হবে, আহ, আহ, বাঁধের সেই কারণে যদি ওখানে কোনো পরিকল্পনা করতে পারে, ভারতই করবে, চীন না। চীন তো এই ইস্যুতে হলো যে তারা জরিপ টরিপ করে অনেক দূর রেডিও আগালো, চেয়েছিল। হ্যাঁ। এবং তাদেরকে কথা দেয়া হলো। পরে তো সেই ভারতের পরে চীন সফরে যে সেই চীন সফরটাকে সংক্ষিপ্ত করে শেখ হাসিনাকে ফেরত আসতে হলো। তো এইসব আহ, মানে ঘটনার প্রেক্ষিতে ভারতকে আরো উদার হতে হবে। কিন্তু ভারতকে আমার প্রশ্নটা যেহেতু মোস্তাফিজ এখানেই। ভারতকে উদার হতে হবে। ভারতের উপরে আমাদের সরকারের তো সেরকম হাত নাই। ভারত উদার না হলে, ভারত এরকম চাপে রাখার কৌশল একের পর এক নিলে, ভারত আমাদের সিদ্ধান্ত পছন্দ না করলে, ধরুন এই যে চীনে গেলেন প্রধানমন্ত্রী, এটি ভারত খুব একটা যে পছন্দ করেছে নিশ্চয়ই না। মানে এই যে আমাদের ব্যাপারগুলো আমরা আমাদের স্বার্থে যা করব সেটাকে যদি ভারত পছন্দ না করে এবং এরকম মানে কনস্ট্যান্ট চাপে রাখার কৌশল তারা নিয়ে থাকে, একদম ৩ দিক দিয়ে ঘেরা একটা দেশ ভারত, সুপার পাওয়ার একটা দেশ, তখন আমাদের আসলে করণীয় কি হবে? এখন তো কিছু করারও নেই। এখন এই চাপটাকে মাথায় নিয়ে বাংলাদেশের উন্নয়নের জন্য, বিনিয়োগের জন্য, বড় বড় প্রকল্প বাস্তবায়নের জন্য চীনের সাথে সহযোগিতা ছাড়া তো আর কোনো উপায়ও নেই। এছাড়া আর কি উপায় আছে? এমন তো না যে চীন সফর বাদ দিয়ে যদি প্রধানমন্ত্রী তারেক রহমান দিল্লি সফরে যেতেন, তাহলে কি দিল্লি মানে খুলে দিত সবকিছু? তা তো না। এবং শেখ হাসিনাই যেখানে আদায় করতে পারেনি, হুম। শেখ হাসিনা বলছে যে বাংলাদেশ যা দিয়েছে ভারত মানে তা কখনো পূরণ করতে পারবে না। সেখানে আহ, তার তুলনামূলক ভাবে কম বন্ধু এই বিএনপি সরকার, তাকে কি দেবে ভারত? তো সেই কারণে ওই চিন্তাটা বাদ দিয়ে বাংলাদেশকে এখন চিন্তা করতে হবে যে ভারত, চীন, এই দুইটা দেশের মধ্যে দুই প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে আমি কোন দেশে গেলে আমার খুব দ্রুত আমি কিছু প্রজেক্ট বাস্তবায়ন করতে পারবো। তো সেই কারণেই গেছে যে 15টা চুক্তি হবে, সেই চুক্তির কোনো একটা মেগা প্রজেক্ট কি ভারত অর্থায়ন করবে? করবে না। ভারতের সেই সামর্থ্যও নেই, কারণ ভারত নিজেই তার ইকোনমিটা নিয়ে মানে একটা সংকটের মধ্যে থাকে। এবং ভারত তো বাংলাদেশে এমন কোনো বড় মেগা প্রজেক্ট করেনি। বাংলাদেশে যা হয়েছে সেটা জাপান করছে, মেট্রো রেল, পদ্মা সেতু করছে চীন। ভারতের তো দৃশ্যমান এমন কোন বড় প্রজেক্ট শেখ হাসিনাও করে যেতে পারেনি। ফলে সে তারেক রহমানকে ওই প্রয়োজনের দিক বিবেচনা করে তাকে আগে দৌড়াইতে হয়েছে চীনে, এবং আমি মনে করি এটা একটা সঠিক সিদ্ধান্ত। সঠিক সিদ্ধান্ত। মানে একটা কঠিন ভূরাজনৈতিক বাস্তবতার মধ্যে বাংলাদেশ আছে, সেটি বোঝা যাচ্ছে। কিন্তু ওই যে প্রধানমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা তিনি একটা কথা বললেন যে, পরিস্থিতি সহায়ক হলে ভারতেও যাবেন প্রধানমন্ত্রী। মানে তার বক্তব্যে। পরিস্থিতি কি আসলে ভারতে যাওয়ার মতো সহায়ক না?
প্রশ্নটা আবার একটু। পরিস্থিতি সহায়ক হলে ভারতেও যাবেন প্রধানমন্ত্রী, এমনটা বলেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। মানে চীনে সফর গেছেন ইত্যাদি প্রসঙ্গে বলতে গিয়ে তিনি এটা বললেন, শুনেছেন নিশ্চয়ই আপনি। পরিস্থিতি কি সহায়ক না ভারত যাবার মতো? মানে এটা একটা ইঙ্গিতপূর্ণ বক্তব্য যে সহায়ক পরিবেশ হলে, তার মানে এই যে সহায়ক এই পরিবেশগুলো বিপরীতে যেটা ইতিমধ্যে পুশিনের কারণে একটা সীমান্ত অস্থিরতা, যেখানে যেটা দিল্লিতে বৈঠক করেও আমাদের বিজিবি কর্মকর্তারা সমাধান করে আসতে পারেননি এবং কমিটমেন্ট আদায় করতে পারেননি যে না, ভারত এই পলিসিটা বাদ দিয়ে যৌথ জরিপের মাধ্যমে ঠিক হবে যে কে ভারতীয় কে বাংলাদেশি। তো কিন্তু তারা বলছে যে তারা ওই আইনটাই চালু রাখবে। তাহলে ওইটা যদি চলতে থাকে, পুশিং যদি অব্যাহত থাকে, তাদের মতন করে যদি পুশিং করতে থাকে, তাহলে সহায়ক পরিবেশ না। যদি এই ধরনের বাংলাদেশের নোট মানে কূটনৈতিক নোট ভার্বাল দেওয়ার পরেও এবং বাংলাদেশের হাই কমিশনার দিল্লি বিমানবন্দরে যেও যদি তার মেহমানকে যদি দিল্লিতে না নিতে পারে দ্রুত সময়ের মধ্যে, তাহলে তো সহায়ক পরিবেশ না। সুতরাং এবং ভিসা, এই যাবতীয় কিছু দৃশ্যমান অগ্রগতি দেখাইতে হবে, দেখালেই বোঝা যাবে যে এটা সহায়ক পরিবেশ। এবং তারপর তো নিশ্চয়ই প্রধানমন্ত্রীর দায়িত্ব থাকবে যে ভারত সফরের। এবং আমার ধারণা যে এটা হবে, কিন্তু কত দ্রুত হবে এখন সেটা দেখার বিষয়। এটা যদি অনেক লম্বা সময় পরে হয়, তাহলে বোঝা যাবে যে ভারতের সাথে বাংলাদেশের কূটনৈতিক যে অবস্থাটা, সেটা 5ই আগস্টের পরবর্তী সময় যেমন ছিল এখনো তেমনই রয়ে গেছে। জি, মানে পরিবেশ সহায়ক না বলে প্রধানমন্ত্রী এখনই মানে গেলেন না। আবার গেলেন না বলে পরিবেশ আরো বিরূপ হয়ে ওঠে কিনা, ওই যে একটা কঠিন ভূরাজনৈতিক সমীকরণ, সেটির কথাই বলছিলাম। দেখা যাক, আপনি বলছেন যে আসলে সামনে ওইটা দেখা যাবে। শেষ একটা প্রশ্ন আপনার কাছে, শেষ বিশ্লেষণ। 4 মাস হয়ে গেল সরকারের। আপনি এই সরকারকে মানে সরকার হিসেবে 10-এ কত দেবেন তার পারফরম্যান্সে? আবার বিরোধী দলকেও, তারাও 4 মাস ধরে বিরোধী দলের দায়িত্ব পালন করছে বা তার একটু বেশি। আপনি কত দেবেন 10-এ? 4 মাসে মূল্যায়ন করার জন্য তো যথেষ্ট সময় না। অ্যাটলিস্ট 6 মাসের মাথায় আপনি এই প্রশ্নটা করলে ভালো হতো। তারপরে আমি বলবো যে লক্ষণগুলি ভালো, সেই হিসাবে আমি যদি 10-এ, আমি বলবো যে আমি 8 দিতে চাই সরকারকে? সরকার। আচ্ছা। আর আমি বিরোধী দলের কোনো পারফরমেন্সই আমি দেখছি না, ফলে বিরোধী দলকে আমি বলতে গেলে আমি 0 দিতে চাই। যতটুক ভালো, যতটুক লক্ষণ আছে, সেটা বিএনপির মধ্যে ভালো করার একটা প্রবণতা আছে, কিন্তু বাস্তবায়ন, যেমন ধরেন আইন শৃঙ্খলা, অর্থনৈতিক অবস্থা, এই অবস্থাগুলো গুণগত মান এখনো পরিবর্তন হয়নি। তারপরে কি করবে আসলে, এই যে আওয়ামী লীগকে নিয়ে সরকার একটা পলিসি থাকবে, সে কি কার্যক্রম নিষিদ্ধই রাখবে নাকি দলই নিষিদ্ধ করে দেবে, এই ব্যাপারে একটা রাজনৈতিক মীমাংসা ঝুলে থাকলো। এটাও সমাধান করতে হবে, একটা স্থির সিদ্ধান্তে আসতে হবে। হাজার হাজার নেতা কর্মী আওয়ামী লীগের মানে তারা বিনা বিচারে জেলে আটক আছে, এটা সমাধান করতে হবে। অর্থনৈতিক পরিস্থিতিটা ভালো করতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন 1 নম্বরে, যেটা ইউনূস সরকার করতে পারেনি, এই সরকারও করতে পারেনি। এই পরিস্থিতিটার উন্নতি ঘটাতে হবে। কিন্তু এমনিতে আপনি যদি বলেন যে একটা গণতান্ত্রিক পরিবেশ আছে, মানে আওয়ামী লীগ তো নিষিদ্ধ, ধরেন অন্য বিরোধিতা করলেও জামাত বা এনসিপির উপর চড়াও হচ্ছে না, গুম খুন হচ্ছে না, এই একটা ভালো দিক। অর্থাৎ রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ হচ্ছে না, এটা আমি বলবো ভালো দিক। আওয়ামী লীগকে বাদ রেখে হিসাবটা বলছেন, আওয়ামী লীগ তো বাদই আছে, তাছাড়া বাকিদের মধ্যে ঠিক আছে। যেহেতু আইনগত ভাবে নিষিদ্ধ, আমি ওই চ্যাপ্টারটা বাদ দিই। আমি সেটাও বলি যে এটা এইভাবে ঝুলাই না রেখে এটার একটা রাজনৈতিক সমাধানটা করা উচিত। আর অন্য দিক দিয়ে আপনি মনে করেন আমাদের যে আইন শৃঙ্খলা বললাম যে এটাই একমাত্র সরকারের ব্যর্থতার অন্যতম একটা দিক। আর বাকি বিষয়গুলো যদি ধরেন, এক ধরনের মুক্ত পরিবেশ আছে, সহনশীল একটা পরিবেশ আছে, একেবারে মানে এখনকার যে সরকার এবং বিরোধী দল, তার মধ্যে একটা সম্পর্কটা আছে। একটা উগ্রবাদিতা যে ধরনের বিকশিত হচ্ছিল ইউনূস সরকারের সময়, সেই জায়গাটায় একটা মানে একটা ফুটি গালা হয়েছে, অর্থাৎ সেইভাবে বিকশিত হচ্ছে না, প্রবণতা আছে,
কিন্তু সেটাকে প্রশ্রয় পাচ্ছে না। এই দিক মিলে আমি মনে করি যে একটা স্থিতিশীল পরিবেশ জি, দেশে আছে, স্পষ্ট। যেটা অনেক ধন্যবাদ। ওটার উপর ভর করে সামনে এগোতে পারে। জি, অনেক ধন্যবাদ। ৪ মাস কম সময়, ৬ মাসে নিশ্চয়ই আপনি বলছেন একটা সময় হবে মূল্যায়ন জি, করার জন্য। তখনও আপনার সাথে কথা হবে। তখনও নিশ্চয়ই আপনার কাছ থেকে মূল্যায়ন শুনবো যে কেমন পরিস্থিতি তখন আপনার মনে হয়। অনেক ধন্যবাদ মোস্তফা জি, ফিরোজ আ যুক্ত হয়ে সময় দেবার জন্য। জি, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার দর্শকদেরও ধন্যবাদ। অনেক ধন্যবাদ।